ভারতে শেখ হাসিনার ১০০ দিন কিভাবে রয়েছেন, সামনেই বা কি? ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং রোড, তার ঠিক ওপরেই ৪ তলা পেল্লাই বাড়িটা। ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা ৫৬ রিং রোড, লাজপত নগর, দিল্লি 110024। শহরের দক্ষিণ প্রান্তে পাঞ্জাবি অধ্যুষিত ওই এলাকায় এই বাড়িটার আলাদা করে কোনো বিশেষত্ব চোখে পড়ার কোনো কারণ নেই। কিন্তু আসলে কজনই বা জানেন, প্রায় অর্ধশতাব্দী আগে স্বামী ও সন্তান নিয়ে শেখ হাসিনা যখন প্রথমে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তার ঠিকানা ছিল রিং রোডের ওপরের ওই ভবনটাই। আসলে তখন ৫৬ রিং রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা। শেখ মুজিব আত্মাইদের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবার ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন, দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল ওই বাড়িতেই। পরে একাধিকবার হাত বদল হয়ে ওই ভবনটি এখন শহরের একটি ছিমছাম ৪ তলা হোটেলের রূপ নিয়েছে, নাম হোটেল ডিপ্লোম্যাট রেসিডেন্সি। মজার ব্যাপার হলো, লাজপত নগরের ওই এলাকাটি এখন দিল্লির IVF চিকিৎসার প্রধান হাবে পরিণত, যার সুবাদে বাংলাদেশ ও বিশ্বের নানা দেশ থেকে হাজার হাজার নিঃসন্তান দম্পতি ওখানে আসেন এবং দিনের পর দিন ওখানকার হোটেল ও গেস্ট হাউসগুলোতে থাকেন। কিন্তু বাংলাদেশের এই মেডিকেল ট্যুরিস্ট যারা ওই বিশেষ হোটেলটিতে ওঠেন, তাদের হয়তো কারোরই জানা নেই তাদের দেশের সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনাও তার জীবনের চরম সংকটের মুহূর্তে ওই একই ভবনে আশ্রয় পেয়েছিলেন। লাজপত নগরের ওই ঠিকানায় অবশ্য শেখ হাসিনা ও তার পরিবারকে খুব বেশি দিন থাকতে হয়নি। শহরের ব্যস্ততম রাস্তার উপর একজন গুরুত্বপূর্ণ অতিথিকে দীর্ঘ সময় রাখাটা নিরাপদ নয় বিধায় তাদের সরিয়ে নেওয়া হয় দিল্লির কেন্দ্রস্থলে অভিজাত পান্ডারা রোডের একটি সরকারি ফ্ল্যাটে, যার বাইরে ঝোলানো থাকত ভিন্ন নামের নেমপ্লেট। দীর্ঘ প্রায় ৫.৫ বছর সেখানেই ছিলেন তারা। লাজপত নগরের সেই ভবনে এসে ওঠার ঠিক ৪৯ বছর বাদে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আরও একবার ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখনও কিন্তু শহরে তার প্রথম ঠিকানায় তিনি থিতু হননি। আসলে আজ থেকে ঠিক ১০০ দিন আগে আগস্টের ৫ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতি, বেশি কিছু নয়। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন। এই ধারণা থেকেই প্রথম ২-৪ দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর। কিন্তু চট করে হাসিনা তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো এক গোপন ঠিকানায়। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে। কিন্তু এ ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি। তবে লোকেশন যাই হোক, ভারতে তার পদার্পণের ১০০ দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কিভাবে ও কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর পেছনে কারণটাই বা কী। পাশাপাশি এই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন বা চরম অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন, কিংবা হোস্ট কান্ট্রি হিসেবে ভারত কি তাকে কোনো কাজ না করারও অনুরোধ জানিয়েছে। দিল্লিতে একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও অকিবহাল মহলের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এইসব প্রশ্নের উত্তর পেয়েছে। সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে জেড++কেই সর্বোচ্চ বলে ধরা হয়। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয়। স্পেশাল প্রোটেকশন গ্রুপ এবং এসপিজি কমান্ডোরা সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের দায়িত্ব সামলান। যে ভিভিআইপিদের নিয়মিত প্রকাশ্যে আসতে হয় আর যাদের লোকচক্ষুর অন্তরালে থাকলেও চলে, অবশ্যই তাদের ক্ষেত্রে নিরাপত্তার আয়োজন হয় কিছুটা ভিন্ন ধাঁচে। তাহলে অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন কী ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে? হুবহু এই প্রশ্ন
প্রশ্নটাই করেছিলাম ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে, যিনি গত 100 দিন ধরে ভারতের শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত। খুদে বার্তায় তিনি ছোট ছোট 3টি বাক্যে এই প্রশ্নের উত্তর দিলেন, তা এরকম: বেয়ার মিনিমাম, প্লেইন ক্লোদাস, নো প্যারাফার্নেলিয়া। অর্থাৎ যার অর্থ হলো যেটুকু না হলেই নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তা দেয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশ ঘিরে রয়েছে, আর গোটা বিষয়টার মধ্যে কোনো অতিসজ্জার বালায় রাখা হয়নি। মানে ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না, বরং পুরো জিনিসটাকে খুব নিচু করে তারে বেঁধে রাখা হয়েছে। আরও একটি উত্তর ছিল, ইন হার কেস সিকিউরিটি ইজ দ্য সিকিউরিটি। সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। এটার অর্থ খুব সহজ, শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গোপনীয়তা রক্ষার উপর, কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখা সম্ভব হবে ততই তার নিরাপত্তা নিশ্চিদ্র করা সহজ হবে। আরও একটি উত্তর, মুভমেন্ট অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল। ফলে ওই কর্মকর্তারা তার তৃতীয় বাক্যে জানাচ্ছে শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে হাসিনার মুভমেন্ট বা ভিজিট যে পুরোপুরি বন্ধ নয়, তার কথাই সেই ইঙ্গিত ছিল। ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট, শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন। মানে ধরা যেতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা থাকে তার সঙ্গে সেটা মাত্রায় তুলনীয় হলেও আয়োজনে একেবারেই অন্যরকম। শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসতে হয়, এই প্রোটোকলে সেই চেষ্টাও বিশেষভাবে লক্ষণীয়। এদিকে 16ই ডিসেম্বর বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপির। নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে। এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও সফলে টিম গঠন করা হবে। এছাড়া নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে যাতে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছেন কয়েকজন নেতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা ও ফরিদপুর বিভাগীয় শহরে সমাবেশ হবে। ঢাকা অথবা চট্টগ্রাম দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু করার কথা ভাবছে বিএনপি। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল যুগান্তরকে বলেন, ঐতিহাসিক সফল র্যালি করার মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। এবার র্যালিতে ব্যাপক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। দলমত নির্বিশেষে সাধারণ জনগণের শহীদ জিয়াউর রহমানের প্রতি যে সম্মান ও ভালোবাসা তা প্রমাণ করেছে এবারের র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে সাংগঠনিক কাজগুলো আরও সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এই ক্ষেত্রে নতুন কিছু কর্মসূচি আসবে। অন্তর্বর্তী সরকার মেয়াদের 3 মাসেও নির্বাচনের রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।